নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত রিডার্স ক্লাব চ্যানেলে। বন্ধুরা, ভালো অডিও এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। বন্ধুরা, আজ যে বই নিয়ে আলোচনা করব, এই বইটি যারা সফল হয়েছেন এবং সফল হতে চান জীবনে, তাদের অত্যন্ত প্রিয় এবং কার্যকর বই। এমন কিছু বই থাকে যে বইগুলো আপনাকে শেখায় কিভাবে আপনি গরিব বা একজন মধ্যবিত্ত হওয়ার থেকে একজন কোটিপতি কিংবা একজন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা ব্যক্তি হয়ে উঠতে পারেন। সেই সব বইগুলির মধ্যে এই দ্য মিলেনিয়ার ফার্স্ট লেন এই বইটি অন্যতম। তার বিভিন্ন কারণ আছে, কিন্তু সবচেয়ে প্রধান কারণ হলো এই বইটি আপনাকে একটা মিডল ক্লাস মাইন্ডসেট থেকে সাকসেসফুল মাইন্ডসেটে নিয়ে যাবে এবং কিভাবে আপনি আপনার জীবনকে উপভোগ করতে পারবেন তার ভিত্তি খুঁজে দেবে। আমাদের সকলেরই জানার ইচ্ছে থাকে সেই কৌশলগুলি যার দ্বারা আমরা সাকসেসফুল হতে পারবো এবং আমাদের কাছে প্রচুর সম্পত্তি থাকবে। এবং আমরা অনেকেই চাই বিভিন্ন জিনিসের প্রাইস ট্যাগ না দেখেই জিনিসগুলো কেনা। ঠিক সেইভাবে যদি আপনি সেরকম হয়ে উঠতে চান বা চেষ্টা আপনি করছেন সেদিকে যাওয়ার, তাহলে এই বইটি আপনার জন্যই। তাহলে কোনো জায়গায় স্কিপ করবেন না। আজ আমরা এই বইয়ের মধ্যে জানতে পারবো কী এমন কাজ যা করলে আমরা সেই ফার্স্ট লেনে থাকবো, যে লেনে বিভিন্ন কোটিপতিরা কিংবা সাকসেসফুল বিজনেসম্যানরা বা সাকসেসফুল মানুষরা থাকেন। এবং যদি আমরা সেই লেনে নাও থেকে থাকি, কীভাবে সেই লেনে আমরা পৌঁছতে পারব। দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন এই বইটি অবসর গ্রহণের আগে ব্যক্তিগত অর্থ, আর্থিক স্বাধীনতা এবং সম্পদ নির্মাণের প্রতি একটি অন্যতম বই। এমজে ডিমার্কো অর্থাৎ লেখক এখানে শেয়ার করেছেন যে জীবনের মোড়ে পৌঁছানোর জন্য ফার্স্ট লেন বেছে নেওয়া অত্যন্ত জরুরি। এবং যখন আপনি ফার্স্ট লেনের মতো জায়গায় পৌঁছে যান, সেখানে বাজেট শব্দটি আপনি বাদ দিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনাকে ট্যাগ দেখারই প্রয়োজন নেই কোনো জিনিস কেনার আগে। যে জিনিসটি আপনি কিনতে চান সেটি আপনি কিনতে পারবেন। অনেকের কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের অর্থ বিভিন্ন রকম, তবে লেখক এখানে বলেছেন আপনি যদি আপনার পছন্দ মতো জিনিসটি কিনে নিতে পারেন সহজেই, তাহলেই আপনি ধরে নেবেন আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে নিয়েছেন। অনেক সময় পয়সার অভাবে আমরা আমাদের পছন্দের জিনিসটিকে ত্যাগ করে আমাদের যেটি পছন্দ নয় সেটিও বাজেটের কারণে নিয়ে আসি। এই জিনিসটি আপনি একবারে শেষ করে ফেলতে পারবেন। ডিমার্কো বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে আপনাকে একজন কর্মচারী হওয়ার একটি সাধারণ দীর্ঘ সময়ের ভিত্তিক কৌশল থেকে চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। আপনার কাছে যা থাকবে এবং আয়ের এবং সঞ্চয়ের কিছু বিনিয়োগ করতে হবে। চক্রবৃদ্ধি জাদু আপনাকে দেখতে হবে। যদি আপনি সফল হতে চান এবং অনেক পয়সাওয়ালা মানুষ হতে চান, তাহলে চক্রবৃদ্ধি আপনাকে বুঝতে হবে এবং আপনার নিজের ব্যবসা অবিলম্বে শুরু করুন এবং ইঁদুর দৌড়ের মতো কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন। অর্থাৎ প্রতিদিন আপনি সকালবেলা হলেই কোথাও দৌড়ে যান, কাজ করেন, আবার রাত্রেবেলায় ফিরে আসেন। এই রকম রুটিন প্রতিদিন চলতে থাকে। এই যে ইঁদুর দৌড়, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়রের মতো তৈরি করতে হবে। নিজেকে নিজের ব্যবসা শুরু করতে হবে। আপনি যদি চান অন্য কারো কাছে মাথা কুটে মরবেন না, তাহলে নিজের জন্য কিছু শুরু করুন। আমরা সকলেই একটা রোডম্যাপ খুঁজি, যার দ্বারা আমরা সেই সফল লোকেদের রাস্তাতে পৌঁছতে পারবো। ঠিক এইভাবেই লেখক আমাদের এখানে কিছু রোডম্যাপ বলে দিয়েছে, যার দ্বারা আমরা কিন্তু সেই ফার্স্ট লেনে পৌঁছতে পারি। সেখানে পৌঁছানোর জন্য কিছু প্যাটার্ন এবং কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হবে, যেগুলো এইবার আলোচনা করব। আপনাকে কিছু বিকল্প বেছে নিতে হবে এবং সেগুলো ব্যবহার করতে হবে। প্রথমত হলো 3 ফাইন্যান্সিয়াল রোডম্যাপস টু ওয়েলথ। সম্পদের জন্য 3টি আর্থিক রোডম্যাপ। প্রথমে হলো
দ্য সাইড ওয়াক পভার্টি রোডম্যাপ, অর্থাৎ ফুটপাত দরিদ্রর রোডম্যাপ। ফুটপাতের মানসিকতা এই উপলব্ধি নিয়ে গঠিত হয় যে রাতারাতি সম্পদ তৈরি করা যেতে পারে, এবং এই ধরনের কনসেপ্ট যারা দরিদ্র কিংবা ফটকা বিনিয়োগ করে কোটিপতি হতে চায় তাদের কাছ থেকে আপনি এরকম জিনিস শুনতে পারবেন। একজন ফুড ওয়ার্কারের মানসিকতা মানে যখন একটি পছন্দ থাকে আপনি দ্রুত আনন্দের সন্ধান করতে থাকেন এবং ফলাফল নির্বিশেষে এখন আপনি ভালো বোধ করে নেবেন, কিন্তু পরবর্তীকালে আপনি সেরকম থাকবেনই না। এমন জীবনের প্রতি লোভ থাকা মানুষদেরকে বা এরকম ধরনের মনোভাবকে লাইফস্টাইল সাবস্টিটিউট বলে অভিহিত করা হয়, অর্থাৎ তাৎক্ষণিক তৃপ্তি অনুভব করলেই তারা খুশি হয়ে যায় এবং তারা এটা জানে না বা এটা চায় না যে তারা সবসময় এরকম লাইফস্টাইল মেনটেন করুক। তারা চায় কিছুক্ষণের জন্য তারা যদি কোটিপতি হয়ে যেতে পারে বা হঠাৎ করেই তারা যদি কোটিপতি হয়ে যেতে পারে বা অসম্ভব সম্পদের মালিক হয়ে যেতে পারে তাহলে তাদের ভালো। ঋণ থেকে বাঁচতে আপনার কাছে নেই এমন অর্থ ব্যয় করা বা আপনার আয়ের বড় অংশ কৃত্রিম পণ্যগুলিতে ব্যয় করা খুব সাধারণ ব্যাপার যা আপনি করে থাকেন, এবং মিডল ক্লাস বা দরিদ্র মানুষরা এরকমই করে। তাদের কাছে টাকা না থাকলেও তারা লোন নিয়ে গাড়ি কিনে নেয় বা ফোন কিনে নেয়। এই ধরনের কনসেপ্ট তারা বিশ্বাসী। তারা এটা দেখে না তাদের ভবিষ্যৎ কী হতে পারে। তারা শুধুমাত্র তাদের ক্ষণিক সুখের জন্য এই ধরনের কাজ করে বসে। অনেকে দেখে থাকবেন যাদের কাছে খুব বেশি টাকা থাকে না কিন্তু তারা ক্রেডিট কার্ড রেখে নেয়। তারা বিভিন্ন সময় এটাই মনে করে তারা ক্রেডিট কার্ড ইউজ করবে এবং সেখান থেকে লোনের দ্বারা বিভিন্ন জিনিস কিনে নেবে। তারা সম্পূর্ণ কনসেপ্টগুলোকে বুঝতেই পারে না এবং চায়ও না বুঝতে। ফুটপাতের ফাঁদগুলো তাদের সমিতির নির্দেশে স্বাভাবিক হওয়ার রীতি অনুসরণ করছে। লেখকের দাবি যে আপনার ঋণ, বাজেট এবং পোশাকের কাছে যেসব জিনিসগুলো আপনি করছেন সেগুলো আপনার দেখা দরকার। আমাদের বাধ্যকতার কারণে সামগ্রী আমরা সাম্প্রতিকতম এবং সর্বশ্রেষ্ঠ জিনিসগুলোর জন্য সংগ্রাম করি। ফলাফল এটাই হয় যে জিনিসগুলো আমাদের আগে দরকার সেই জিনিসগুলো কেনার সামর্থ্য থাকে না। কারণ কি, আমরা আমার শৌখিনতা দেখাতে গিয়ে বা সেই সব জিনিসগুলো করতে গিয়ে অঢেল টাকা খরচা করে দিই। লেখক আমাদের বলেছেন মানুষের দরিদ্র হওয়ার আসল কারণ হলো যে জিনিসগুলোর প্রয়োজন নেই সেই জিনিসগুলোকে কেনা বেশি করে এবং যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য টাকা না রাখা। কখনো কখনো আপনাকে বুঝতে হবে আপনার সাময়িক সুখ থাকার থেকে, খুশি থাকার থেকে আপনার দীর্ঘদিনের প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য সঞ্চয় করা বেশি জরুরি। কখন আমাদের কাছে কীরকম ধরনের অবস্থা তৈরি হবে আমরা জানি না। তাই আজ যদি আপনি সম্পত্তিগুলোকে বিক্রি করে দেন বা নষ্ট করে দেন তাহলে আগামী দিনে আপনি খুব অসুবিধার মধ্যে পড়বেন এবং দরিদ্র মানুষরা এই ট্র্যাপেই ফেসে থাকে। বর্তমান দিনে মিডল ক্লাস ফ্যামিলিও এই ট্র্যাপের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা আগে দেখেছি, লেখক এটি রিসার্চও করেছেন যে যারা দরিদ্র বা এরকম ধরনের মাইন্ডসেটের তারা আজ কি খাবে এবং আজ কি পড়বে সেটা নিয়ে বেশি চিন্তিত করে বা সে বেশি চিন্তা করে এবং তারা আজকের দিনটিকে খুব ভালোভাবে কাটাতে চায়। তারা চেষ্টা করে আজকের দিনটিকে সুখকর করার, কিন্তু কাল কি হবে কিংবা লং টার্মের জন্য তারা চিন্তা ভাবনাই করে না। তারা যা আর্ন করে তার 90% তারা খরচা করে দেয় তাদের খাবারের জন্য কিংবা পোশাক আশাক কেনার জন্য যেগুলো দরকার নেই সেগুলো করার জন্য, কিন্তু তারা ইনভেস্টের মতো জিনিস করেন না। ঠিক এইভাবেও মিডল ক্লাসও এই ট্র্যাপের মধ্যেই পড়ে আছে। যখন তারা স্যালারি গ্রহণ করে তার মধ্যে বেশিরভাগটাই তারা খরচা করার দিকে নিবেশ করে দেয়। তারা প্রথমেই স্যালারি পাওয়ার পর কোন জিনিসটি কিনতে হবে সেটির দিকে বেশি গুরুত্ব দেয়, এটার দিকে থেকে যে কোথায় টাকাটা ইনভেস্ট করলে সেখান থেকে একটা টাকা আসতে পারে, তার থেকে আমি জিনিস কিনতে পারবো। কারণ এইরকম কনসেপ্ট তাদের মাথার ওপরেই থাকে। এইরকম কনসেপ্টের লোকেদেরকে লেখক দরিদ্রই বলেছেন। আপনাকেও বুঝতে হবে যে দরিদ্র হওয়ার প্রধান কারণ এটা নয় যে আপনার কাছে টাকা নেই। দরিদ্র হওয়ার এটার কারণও হতে পারে
যে আপনার কাছে টাকা আছে, কিন্তু টাকাটাকে কিভাবে ব্যালেন্স করতে হবে, কিভাবে সেভ করতে হবে, বা কোথায় ইনভেস্ট করতে হবে, কখন ইনভেস্ট করতে হবে, এইসব ব্যাপারে আপনার নলেজ নেই। আপনাকে বুঝতে হবে যে দরিদ্রতার বা দরিদ্র মানুষদের আসল অসুবিধে হলো তারা আজকের সুখটাকে বেশি প্রায়োরিটি দেয় লং টার্মের দিক দেখার থেকে। তারা বিভিন্ন অসুবিধা উপভোগ করতে রাজি হয়ে যান এবং এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে যান যেখানে তাদের কাছে একটা টাকাও থাকে না তাদের নিজেদের সার্ভাইভ করার জন্য। তারা যদি এটা বুঝতে পারত এবং আজকের দিনে খরচাগুলোকে কম করে পরবর্তীকালে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার দিকে বেশি ফোকাস করতো, তাহলে তারা আজকে সুন্দরভাবে বসবাস করতে পারত। কিন্তু তারা যেহেতু অন্য জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়েছে যেগুলো কোনো প্রয়োজনই নেই, তাই আজ তারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আপনাকে এটা বুঝতে হবে যে কি করা চলবে না এবং কেমন ধরনের কনসেপ্টে আপনাকে ফেসে থাকা চলবে না। যখনই আপনি টাকা পাবেন হাতে, সেটাকে ইনভেস্ট করার চেষ্টা করুন, যে কোনো খরচার দিকে এগোবেন না আগে। দ্বিতীয় হলো দ্য স্লো লাইন মেডিওক্রিটি। স্লো লাইনের মানে আপনি অর্থের জন্য আপনার সবচেয়ে মূল্যবান মানগুলির মধ্যে একটি ট্রেড করেন আপনার সময়। লেখক বলেন যে সমাজ তার মতবাদকে মন্ত্রের মতো পুনরাবৃত্তি করে, যে আপনার জীবনকে একটি নির্দিষ্ট ক্রমে পরিচালনা করা উচিত, যেখানে শেষ পর্যন্ত একজন স্লো লার্নার সারা জীবনে কর্মচারী হয়ে ওঠে এবং তাদের জীবন উপভোগ করার জন্য সপ্তাহের অন্ত কিংবা একটি রবিবারের অপেক্ষা করে যায়। এখানে এটাই বলেছেন যে এই সমস্ত মানুষরা জীবন উপভোগ করতেই পারেন না এবং তারা শুধুমাত্র ওই একটি দিনের অপেক্ষায় পুরো সপ্তাহ কাটিয়ে দেন। তারা এটা দেখতে পান না তারা 7 দিনে 6 দিন শুধুমাত্র ব্যস্ততার জীবন কাটিয়ে চলেছে এবং একটা দিন পান শুধুমাত্র নিজের বেঁচে থাকার জন্য। সুতরাং আপনি উচ্চশিক্ষা পেতে কলেজে যান, একটি চাকরিও পেতে পারেন, এমনকি সন্তোষজনকও সেটি হতে পারে। আপনি আপনার ঋণ শোধ করতে পারবেন সেটা দিয়ে এবং তারপরে যে কোনো মূল্যের আপনি সেটিকে এড়াতে চাইবেন বা শোধ করতে চাইবেন। তারপরে আপনি প্রতি মাসে যতটা সম্ভব সঞ্চয় করতে চাইবেন এবং তারপরে আপনার পেচেকের 10 থেকে 20% স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন হয়তো, কিংবা সেটা হয়তো নাও করবেন। এটি একটি নিরাপদ জীবনের মতো শোনাচ্ছে ঠিকই, কিন্তু আপনাকে এটি বুঝতে হবে যে আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন না এবং আপনার সম্পদের বৃদ্ধি কিন্তু খুব কম হবে। বর্তমানে বেশিরভাগ মানুষই স্টক মার্কেট সম্পর্কে জানেন না এবং তারা সেখানে ইনভেস্ট করতেও ভয় পান। তাই ধরা যাক 80% মানুষ যারা কোনো একটি জায়গায় কাজ করে কিংবা জব করে, তারা তাদের টাকাকে ব্যাংকে সঞ্চয় করার দিকেই বেশি মনোনিবেশ করে। এটি একটি নিরাপদ জীবন, এখানে কোনো ধরনের রিস্ক নেই এবং এটি সঠিক। তবে লেখক নির্দেশ করে যে এটি ধীরে ধীরে ধনী হওয়ার একটি নিখুঁত রেসিপি হতে পারে যদি আপনি আপনার টাকাটিকে ইনভেস্ট করে দেন কোথাও সঞ্চয় বা জমা রাখার পরিবর্তে। আপনি যদি সেভিংস করার দিকে মনোযোগ দিয়েছেন, তাহলে কিন্তু আপনি ওই মাঝারিতার মধ্যেই থেকে যাবেন, যেখান থেকে আপনার ওপরের দিকে ওঠা বা স্লো লাইনেও যাওয়া খুব কঠিন হয়ে যাবে। কিন্তু যদি একটি অ্যামাউন্টকে আপনি প্রতি মাসে ইনভেস্ট করতে থাকেন বা এসআইপিও করতে থাকেন কিংবা স্টক মার্কেটে কোনো একটি ভালো স্টকের ওপর ইনভেস্ট করেছেন, তাহলে কিন্তু আপনি স্লো লাইনের মধ্যে হলেও আস্তে আস্তে এগিয়ে যাবেন ফার্স্ট লাইনের দিকে। এবং আপনি যদি ভাগ্যবান হন, তাহলে এই সকল আপনার কার্যকলাপের জন্য যখন আপনি অবসর নেবেন, তখন হয়তো আপনি ধনী হয়ে যাবেন। তাহলে পর্যবেক্ষণ এটাই বলে, যখন আপনি শিক্ষিত হন, একটি ভালো বেতনের চাকরি করেন, অর্থ সঞ্চয় করেন এবং বিনিয়োগ করেন, তখনও আপনি সহজেই সময় হারানোর ফাঁদে পড়তে পারেন। আপনি হয়তো বছরের পর বছর ধরে কিছু ঘটার অপেক্ষায় আটকে থাকবেন। যেমন কোনো দিন আপনার এটা মনে হবে আমি পদোন্নতি পেতে চাই, বা আমি ছুটি কাটাতে পারবো বাইরে যাওয়ার জন্য, বা বাইরে যেতে পারবো। এই মুহূর্তগুলো কখনোই করতে পারবে না বা করতে নাও পারে। আপনি এটা চিন্তা করতে পারেন যে আপনি হয়তো প্রমোশন পাবেন, আপনি হয়তো এটা ভাবতে পারেন আপনি কোথাও যাওয়ার জন্য ছুটি পাবেন, কিন্তু এটা আপনি ডিসাইড করতে পারবেন না।
এটা যে কোম্পানিতে আপনি কাজ করেন তারা ডিসাইড করবে। আপনি কখন ঘুরতে যাবেন সেটা আপনি ডিসাইড করতে পারবেন না। আপনি কখন ছুটি নেবেন সেটাও কিন্তু আপনার হাতে নেই। এবং কখন আপনি পদোন্নতি নেবেন বা প্রমোশন পেতে পারেন সেটাও কিন্তু আপনার কোম্পানি ডিসাইড করবে। অর্থাৎ আপনি এখন অন্য কারো ব্যবসার জন্য এত কাজ করেন, এত পরিশ্রম করেন, এবং তখন সেই জায়গাতে আপনার হাতে কিন্তু কিছু থাকে না। এর পরিবর্তে তারা যখন চাইবে আপনাকে বরখাস্তও করতে পারে, কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে, এবং বিভিন্ন অপ্রত্যাশিত জিনিস করতে পারে, এবং বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত উদ্বেগের কারণে আপনি আপনার চাকরিও হারিয়ে ফেলতে পারেন। এটা এমন নয়, বা প্রাইভেট চাকরি এমন নয় যা আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। অর্থাৎ যদি আপনার মধ্যে কোনো রকমের অসুবিধা তৈরি হয় বা আপনি কোনো কিছু অসুবিধা ভোগ করেন, সেই মুহূর্তে কিন্তু বা তারপর আপনাকে কিছুদিন হয়তো কোম্পানি কম্পেনসেশন দিল, কিন্তু তারপর চাইবে তারা আপনি ঘরে বসে থাকুন এবং আপনাকে কোনো ধরনের পেমেন্ট দেওয়া হবে না। দুর্ভাগ্যবশত আপনি ইন্ডেক্স ফান্ডে যতই সঞ্চয় করেন না কেন বা বিনিয়োগ করুন না কেন, আপনি যদি প্রাথমিকভাবে আপনার চাকরির উপর নির্ভর করেছেন এবং সম্ভাব্য সেরা কর্মচারী হওয়ার জন্য অনেক ঘন্টা ব্যয় করেন, আপনার ব্যবসার উপর কখনোই নিয়ন্ত্রণ থাকবে না আপনার। এবং আপনাকে বুঝতে হবে, যখন আপনি কোথাও চাকরি করেন আপনি এটার মালিক নন। আমরা সকলে এই ভুলটাই করি, যখন চাকরি করি সেখানে অতিরিক্ত সময় দিই, কিন্তু যখন কোনো একটি ব্যবসা করি সেখানে বেশি সময় দেওয়ার চেষ্টাই করি না। কিন্তু আমাদের মনে রাখা দরকার, যে ব্যবসা আমরা করব সেই ব্যবসা যদি ঠিকমতোভাবে করতে পারি এবং সেখানে অত্যাধিক সময় যদি আমি দিই, তাহলে সেটি আমাদেরকে বেশি বেনিফিট দেবে। এটি কিন্তু প্রকৃতই সত্য। কিন্তু এর উল্টে কি হয়, আমরা টাইম মেনটেন করি জবে গিয়ে। যেখানে অন্য কেউ ব্যবসা পেতে বসেছে, আমরা সেখানে শুধুমাত্র কর্মচারী রূপে কাজ করি এবং আমাদের একটা টাইম থাকে, যে টাইমিং আমাদেরকে মেনটেন করতে হয়। হতে পারে তার থেকে বেশিও আমরা কাজ করতে পারি এবং আমাদেরকে করতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তাই নেই। আপনি সেখানে গিয়ে না বলতে পারবেন না, কিন্তু নিজের বিজনেসে অবশ্যই আপনি না বলতে পারবেন। তাই এই সুযোগকে আপনি কাজে লাগিয়ে পর ফাঁকি অবশ্যই দিতে পারেন, কিন্তু মনে রাখবেন, নিজের বিজনেসকে যখন আপনি স্ট্রংভাবে নেবেন এবং হাল ধরবেন, তখন কিন্তু এই বিজনেস থেকে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে, কোথাকার কর্মচারী হওয়ার থেকে ছোট মালিক হওয়া অনেক বেশি শ্রেয়। আপনি আজ ছোট মালিকানা হতে পারেন বা ছোট মালিক হতে পারেন, কিন্তু যদি আপনি ভালো করে মেহনত করেন এবং ঠিকমতোভাবে কাজ করে যান, তাহলে 5 বছর পর আপনি সেই জায়গারই একজন বড় মালিক হয়ে উঠতে পারবেন। তাই সবসময় এটাই মনে রাখবেন, কোথাও গিয়ে নিজেকে কর্মচারী রূপে একটু বড় পোস্টে কাজ করার থেকে একটি ছোট জায়গাতে বা নিজের ছোট বিজনেসের মালিক হওয়া অনেক বেশি ভালো। তাই যে কোনো জিনিস করার আগে আপনি এই কথাটি খুব ভালোভাবে মাথায় রাখবেন এবং এটি বোঝার চেষ্টা করুন যে আপনি কিন্তু মালিক হলে তবে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম গেইন করতে পারবেন। আপনি কোনো একটি প্লেসে কাজ করতে গিয়ে কখনোই সেখান থেকে ফ্রিডমের আশা করতে পারেন না। বর্তমানে যদি আপনি চারিদিকে তাকিয়ে দেখবেন জবের যে শিডিউল, সেখানে আপনি কোনোভাবেই ফ্রি হওয়ার চান্সই পাবেন না। আপনার কাছে ফ্রি দিন বলতে হয়তো সপ্তাহের কোনো একটি দিনকে বোঝাবে, কিংবা সেটাও হয়তো আপনি কোনো দিন পাবেন না, বা সেটা করতেও হয়তো বা সেই ফাঁকা দিনেও হয়তো আপনার কাছে প্রচণ্ড কল আসবে। অর্থাৎ আপনি জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভই করেননি। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি ক্রমশ জটিলভাবে কাজ করে যান, তাহলে সত্যিই কি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম গেইন করতে পারবেন? যেখানে আপনি কাজ করছেন সেখানের থেকে, অর্থাৎ যেখানে আপনি কর্মচারী হয়ে কাজ করছেন, একটা পদোন্নতির চিন্তাভাবনা করছেন, সেখান থেকে কি আপনি মালিক হতে পারবেন? উত্তর হলো না। আপনাকে কিন্তু সেই কর্মচারী থেকে যেতে হবে, শুধুমাত্র আপনার স্যালারি বাড়বে এবং প্রেশার বাড়বে। আপনি এটা নয় যে শুধুমাত্র স্যালারি বাড়ছে এবং আপনার পোস্ট চেঞ্জ হচ্ছে না বা আপনাকে বসে থাকতে টাইম দেবে, এটা একদমই নয়। যত আপনার পজিশন চেঞ্জ হবে এবং কিছু টাকা আপনার মাইনে বাড়বে, সেক্ষেত্রে আপনার উপর প্রচণ্ড বেশি প্রেশারও পড়বে, যার ফলে
আপনি বুঝতে পারবেন না যে আপনার কাছে ছুটির দিন আদৌ আছে কি নেই, যেখান থেকে আপনি ফ্রিডমের কথা চিন্তাই করবেন না, কারণ আপনি একটি বন্ধ খাঁচার মধ্যে আটকে গেছেন এবং ইঁদুর দৌড়ে দৌড়ানোর মতো কাজ করেছেন এবং ইঁদুর দৌড়ের মতো আপনি প্রতিদিন দৌড়ে চলেছেন সেই একই চাকার ভেতর। আপনি প্রতিদিন যাচ্ছেন, কাজ করছেন, আবার বাড়ি ফিরে আসছেন এবং এসে ঘুমোচ্ছেন, আবার সকালবেলায় উঠে নিজে ব্রাশ করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ছেন আপনার চাকরি করার দিকে। বলুন তো এটা কি লাইফ? হ্যাঁ, অনেকের কাছে এটা মূল্যবান, কারণ কি তাদের বাড়িতে অন্য কেউ কাজ করার নেই, কিংবা হতে পারে অন্য কোনো রাস্তা নেই তার কাছে। কিন্তু আপনি যদি এমন ব্যক্তি হয়ে থাকেন যার কাছে অপশান আছে ব্যবসা করব নাকি জব, তাহলে লেখক বলেছেন আপনাকে অবশ্যই ব্যবসার দিকে এগিয়ে যাওয়া দরকার। প্রথম ক্ষেত্রে এটি খুবই অসুবিধার মনে হলেও এই জিনিসটি আপনি ধরে রেখেছেন তাহলে অনেক বড় হতে পারবেন একদিন, এবং সেই জিনিসই আপনাকে অনেক ওপরের দিকে নিয়ে যাবে। এবং যে ফার্স্ট লেনে যাওয়ার আমরা চিন্তা ভাবনা করি, সেই ফার্স্ট লেনে যাওয়ার কিন্তু রাস্তা এটাই। আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, দেখবেন যেসব বিক্রেতারা আছেন, বেসিক্যালি বলতে গেলে আমি যদি স্পেসিফিকভাবে বলি তাহলে বলতে পারি যেসব ব্যক্তিরা কোনো খাবারের আইটেম সেল করেন, কেউ হয়তো পাপড়ি চাট সেল করছেন, কেউ হয়তো ঝালমুড়ি সেল করছেন, কেউ হয়তো ফুচকা বিক্রি করছেন, বা আইসক্রিম বিক্রি করছেন, বা লস্যি বিক্রি করছেন, এরকম বিভিন্ন ধরনের ব্যক্তিরা প্রচুর বেশি ইনকাম করে কোনো একটি জব পার্সনের থেকে। যে পার্সনটি একটি আইটি সেক্টরের বাইরে বা যে কোনো অফিসের বাইরে খাবারের ঠেলা লাগিয়ে যায়, সেই ব্যক্তি মান্থলি 40 থেকে 50,000 টাকা ইনকাম করে। কিন্তু যে ব্যক্তিরা সেখানে খাওয়া দাওয়া করে, সেটা হতে পারে ম্যানেজার হলেও তার স্যালারি 40,000-এর মধ্যে থাকে, এবং বেসিক যারা 4-5 বছরের এক্সপিরিয়েন্স পার্সন হয় তারা তো 20 থেকে 25,000 টাকা স্যালারি পায়। এবার আপনি বলুন, যদি আপনি ঠিক এতদিন আগে সেই কোম্পানিতে কাজ করার বদলে যদি আপনি ঠেলা খুলতেন এবং আপনি সেখানে নিজের সময় দিতেন এবং 4-5 বছর লাগাতেন, তাহলে আপনাকে আজ আর দেখতেই হতো না। কিন্তু এক্ষেত্রে স্কিলের প্রয়োজন, আপনাকে জানতে হবে কখন কি করতে হবে। কিন্তু আমার বলার এটাই উদ্দেশ্য যে একটা ব্যবসায় থাকলে আপনি নিজের মতো করে স্কেল করতে পারবেন। আমরা বর্তমানে অনেককেই দেখেছি যারা শুধুমাত্র ঝালমুড়ি বিক্রি করেও মাসের শেষে 30 থেকে 35-40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে। এটি অবাক হওয়ার কিছুই নেই। আজকালকার দিনে যে ধরনের ফুড আইটেম বেরোচ্ছে এবং তাদের যা প্রাইসিং দাঁড়াচ্ছে, তার মধ্যে ক্রস কাটিং করে যে মার্জিন যদি বের করেও নেওয়া হয়, তাহলেও এইরকম ধরনের আর্নিংস করা যেতে পারে। কিন্তু যেহেতু তার কাছে একটা অপশান আছে, সে চাইলে 4 ঘন্টার থেকে 8 ঘন্টা কাজ করতে পারে। সে নিজের বিজনেসকে বাড়ানোর জন্য নিজের সময়কে বেশি দিতে পারে। কিন্তু আপনি জব সেক্টরে গিয়ে নিজের সময় যদি বেশিও দিয়ে দেন, স্যালারি কিন্তু আপনার সেই একই রকমই আসবে, এবং ইনক্রিমেন্ট আপনার বছরের শেষে হতে পারে 500 কি 1000 টাকা, যেটা ইনফ্লেশন রেট অর্থাৎ 10 লাখ টাকার ভ্যালু যেটা 2010-এ ছিল, আজ কিন্তু সেই 10 লাখ টাকার ভ্যালু ততটা নয়। আবার 2030-এ সেই টাকার ভ্যালু কিন্তু আরও কমে যাবে। অর্থাৎ বছরের পর বছর যত এগিয়ে যাবে তত টাকার ভ্যালু কমতে থাকবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র বছরের শেষে 500 টাকা কি 1000 টাকা ইনক্রিমেন্টের চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার অবস্থা কী হবে আপনি ভাবতে পারছেন। তাহলে এই কনসেপ্টে তো আপনি কখনোই সেই ফার্স্ট লেনে পৌঁছতে পারবেন না, যে লেনে আপনি মিলেনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন। অর্থাৎ জব কোনোভাবেই একটি রাস্তা নয় মিলেনিয়ার হওয়ার। হ্যাঁ, হতে পারে কোনো একটি ব্যক্তি 2 লাখ টাকা মান্থলি ইনকাম করছে, কিন্তু সেই রকম ব্যক্তির সংখ্যা খুবই কম। কিন্তু আপনি বাজারে বেরোলে দেখতেই পারবেন এমন বিজনেসম্যানের সংখ্যা অনেক আছে যারা মান্থলি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করছে কোনো একটি ঠেলা কিংবা গাড়ি করে, কোনো একটি মোমোর গাড়ি দেখতে পারেন, সেরকম তাদের ইনকাম হয়ে থাকে। তাহলে আপনাকে বুঝতে হবে যে ডিফারেন্স কোথায়, এবং সেই মোমোর ব্যক্তি আজ হয়তো একটি ঠেলা বা একটি গাড়ির মধ্যে আছে, কিন্তু সে হয়তো 2 থেকে 4 বছর পর তার নিজের 3-4টি আউটলেট খুলে দিল। অর্থাৎ তার ইনকাম
4 ডবল হয়ে যাবে, কিন্তু আপনি ওই ছোটোখাটো ইনক্রিমেন্ট পেয়ে কতটুকু এগোতে পারবেন ভেবে দেখবেন। তাহলে লেখক এখানে আমাদের বলেছেন আমাদেরকে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। থার্ড হলো দ্য ফার্স্ট লেন ওয়েলথ। ফার্স্ট লেন রোড হলো চালকের আসন নেওয়া এবং একজন উদ্যোক্তা এবং ব্যবসার মালিকের মতো কাজ করা। লেখক দাবি করেন যে আপনি ফুটপাত কিংবা স্লো লেন উভয় ক্ষেত্রেই শালীন বা ভালো অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু তারা কখনোই আর্থিক স্বাধীনতা প্রদান করতে পারবে না আপনাকে। আপনি যদি সেরকমভাবে কাজ করেন যেগুলো আগে আমি বললাম বা আলোচনা করলাম, সেগুলো কিন্তু কখনোই আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে পারবে না। আপনি যখন একটি ব্যবসা চালান তখন দুর্দান্ত কিংবা অনেক বেশি উপার্জন করে যেতে পারেন। লেখক উল্লেখ করেছেন যে সম্পদ তৈরির যাত্রা একদমই সহজ নয়, কারণ এর জন্য দৃঢ়তা, প্রতিশ্রুতি এবং শৃঙ্খলা বা ডিসিপ্লিন প্রচণ্ডভাবে প্রয়োজন। আপনি যা পছন্দ করেন তা করার জন্য আপনাকে খুবই ভালো হতে হবে সেই জিনিসে। তবে কোনো পরিষেবা বা পণ্যের প্রতি ভালোবাসা ফার্স্ট লেনকে জ্বালানি বা ইন্ধন দেয় না, এবং ব্যবসাটি ব্যর্থ হলে আপনি ভেঙে পড়বেন। যদি আপনার কোম্পানি লাভ না করে এবং আপনি মনে করেন যে একজন উদ্যোক্তা হওয়ার জন্য এটি একটি খারাপ ধারণা হতে পারে, তাহলে আপনার ভালোবাসা সেই জিনিসটির প্রতি ম্লান হয়ে যাবে এবং আপনি ঘৃণা এবং হতাশা করা শুরু করে দেবেন। অন্যদিকে একটি ব্যবসা পরিচালনা করার সময় যা গুরুত্বপূর্ণ তা হলো আবেগ। আপনার ব্যবসার উদ্দেশ্যের জন্য আপনাকে উৎসাহী হতে হবে। আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য উৎসাহী থাকতে হবে আপনাকে। একটি উদ্দেশ্য থাকা আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। যখন আপনি ফার্স্ট লেনে পা রাখেন তখন আপনি যে পুরো যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছেন তা আপনাকে উপলব্ধি করতে সাহায্য করে, কারণ এটি সম্পর্কে আপনার আবেগ আপনাকে উন্নতি করে, আরও শিখতে, দ্রুত বৃদ্ধি পেতে এবং সেই যাত্রা উপভোগ করতে আরও স্বাভাবিক করে তোলে, যা আপনাকে উত্তেজনা সম্পূর্ণ এবং উত্তেজনাপূর্ণ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ এলেও আপনি লড়ে নিতে পারবেন সেরকম মানুষে পরিবর্তিত করে দেয়। অর্থাৎ আপনি যেটি ভালোবাসেন সেটি যদি আপনার একটি আবেগের মতো হয় এবং আপনি দৃঢ় হন সেই জিনিসের প্রতি এবং সেই কাজ আপনি করতে থাকেন, তাহলে আপনার কাছে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, অসুবিধা আসুক না কেন, সেই কাজ আপনি কিন্তু করবেন এবং মনোযোগ সহকারে করবেন। ফার্স্ট লেন নেওয়ার জন্য প্রথমে আপনাকে একটি ভালো কারণের জন্য আপনার আবেগকে প্রজ্বলিত করতে হবে। আপনাকে বুঝতে হবে এটি আপনি কেন করছেন। যে কোনো ব্যবসা করার সবচেয়ে মূলে যদি কিছু হয় সেটি হলো আপনার ওয়াই, আপনার কারণ, কেন আপনি সেটি করতে চান। কারণ কি, ব্যবসার ক্ষেত্রে এমন অনেক সময় আসবে যখন আপনি ভেঙে পড়বেন, যখন আপনার মনে হবে এটা আপনার দ্বারা একদমই হবে না। আপনার এমন সময় আসবে যখন আপনার মনে হবে আপনি ভুল করেছেন এই ব্যবসার ডিসিশন নিয়ে, বা আপনার এমন মনে হবে যে আপনি শেষ হয়ে গেছেন, নিশ্চিহ্ন হয়ে গেছেন। তাই এমন ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একটি জিনিসে বাঁচাতে পারে, সেটি হচ্ছে আপনার কারণ। এমন ক্ষেত্রগুলি যা আপনার মানসিকতা পরিবর্তনের ধারণা নিয়ে আসে এবং আপনার জীবনের মানের উপর প্রভাব ফেলে। আপনি কোনো একটি বিষয়ে যদি খুব ভালো হন কিংবা আপনি মন থেকে চান, তাহলে কোনো একটি দিন আপনি সময় দেখবেন না যে আপনি কতক্ষণ কাজ করছেন। আপনার সকালবেলার জেগে ওঠা যদি খুবই জরুরি হয়ে থাকে, তাহলে আপনার জন্য অ্যালার্ম ঘড়িরও দরকার পড়বে না, আপনি এমনিই উঠে যাবেন অ্যালার্ম ঘড়ির সময় হওয়ার আগেই। আপনাকে সেটাই বুঝতে হবে। আপনাকে এটাই বুঝতে হবে যে নতুন ব্যক্তিগত এবং পেশাদার পথ শুরু করার জন্য যে এই পথটি খুবই কঠিন হবে। এটির শেষ লক্ষ্য থাকবে, তবে এটি কেন আপনি করছেন সেটি জানলে আপনাকে এটি ফার্স্ট লেনে সাফল্য এনে দেবে। আসলে এটাই অসুবিধা হয় সবারই, তারা জানেই না তারা কেন কাজটি করছেন। যারা ফার্স্ট লেনে আছেন তাদের হাজার রকমের সমস্যা এলেও তারা জানেন যে কেন তারা শুরু করেছিলেন কাজটি। তারা আজ এতটা এসে পর কখনোই হার মানবেন না,
কারণ কি তাদের কাছে একটা স্ট্রং ওয়াই আছে, যার দ্বারা তারা পরিচালিত হয় এবং তারা সেই ওয়াইকে ধরে চলেন। তারা জানেন আমাকে সাকসেস পেতেই হবে, কারণ আমার কাছে এই রিজনটা সবচেয়ে স্ট্রং, সবচেয়ে বড়। আপনি যখন এটি বুঝতে পারেন না যে আপনার জন্য কোনটি ঠিক, কিংবা আপনি ডাউটে থাকেন, তখন বেশি সমস্যায় পড়বেন। এটা মনে রাখা দরকার। আপনাকে বুঝতে হবে যে আপনি ফার্স্ট লাইনে যাওয়ার জন্য এখনও রেডি নন। আপনি যদি জব করবেন নাকি বিজনেস, এই কনফিউশনের মধ্যে এখনও আছেন, তাহলে এখনও আপনি ফার্স্ট লাইনে যেতে পারবেন না। আপনার কাছে একটি আবেগ এবং শক্ত আবেগ থাকা দরকার, যার দ্বারা আপনার মধ্যে এই কনফিডেন্স থাকবে যে আপনি নিজে যে কোনো কিছু করে নিতে পারবেন এবং আপনি কর্মচারী হয়ে কাজ করার প্রতি বেশি দৃঢ় নন এবং আপনি ইন্ডিভিজুয়াল বা একাই কাজ করতে চান এবং একটি বড় বিজনেস তৈরি করতে চান, তাহলেই কিন্তু আপনি ফার্স্ট লেনে যেতে পারবেন। অর্থাৎ আপনাকে এটা মনে রাখতে হবে, ফার্স্ট লেনের সাফল্য পেতে গেলে রাস্তাটি খুবই কঠিন, তবে এটিতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো রাস্তা আছে। সবচেয়ে প্রথম হলো আপনি নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে আসুন যে আপনি যেটি ভেবেছেন সেটি আপনি করতে পারবেন এবং সবচেয়ে ভালো করে ওই কাজটি আপনি নিজেই করতে পারবেন। ইউটিউবে আমরা অনেক সময় দেখে থাকি এক একজন খুব সুন্দর বাঁশি বাজায়, ফ্লুটের মিউজিকগুলো তাদের এত সুন্দর হয় যেটা মনে হয় শুধুমাত্র এটি তারাই বাজাতে পারবেন। আমরা এমন ধরনের আর্ট দেখে থাকি যেগুলো মনে হয় কারোর দ্বারা করা পসিবলই নয়, কিন্তু কিছু কিছু মানুষ সেগুলো করেছেন এবং সেই সব চিত্রগুলোকে দেখে এটাই মনে হয় যে শুধুমাত্র এই জিনিসটি বানানোর জন্যই এনাকেই দরকার ছিল, বা এর থেকে ভালো কেউ এটি বানাতেই পারতো না। ঠিক সেইভাবেই আপনাকেও সেরকম লেভেলের জায়গায় যেতে হবে যেখানে যে কেউ আপনার কথা বলে আপনার ব্যবসাটির জন্য বা আপনি যেটি করছেন সেটির জন্য। অর্থাৎ কোনো একটি জিনিসে মাস্টার্স করে নিতে হবে আপনাকে একদম তুখোড় হয়ে যেতে হবে সেই জিনিসে। আমরা যেমন ক্যারাটে বা কুংফুর কথা বলে জ্যাকি চ্যানের নাম নেই, হুসেন বোল্টের নাম নেই বাস্কেটবল খেলার জন্য, ঠিক সেরকমভাবেই MS ধোনি, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এদের নাম নেওয়া হয় ক্রিকেটের জন্য। অর্থাৎ তাদের ফার্স্ট লাইনে যাওয়ার একটাই জিনিস হলো তারা জানতো তাদের কারণ, তারা কেন খেলছে, তারা যথেষ্ট তাদের কাছে একটি বড় কারণ ছিল। ঠিক এইভাবেই আপনি অনেক সাকসেসফুল পার্সনের বায়োগ্রাফি পড়লে বুঝতে পারবেন তারা যে কাজগুলি করেছে এবং যে কাজগুলির জন্য তাদের এত নামটা, তার পেছনে কোনো না কোনো তাদের একটি বড় রিজন ছিল এবং একটি আবেগ কাজ করেছিল। লেখক এখানে সেই কথাই বলেছেন। আপনি যদি ইলন মাস্কের কথাও বলেন, ঠিক সেইভাবেই কাজ করে। তিনি অনেক দিন আগে থেকেই চাইতেন যে তিনি মার্সে যেতে চান এবং এখানের মানুষদেরকে মার্সে শিফট করতে চান, কারণ এক টাইমের পর পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে এবং তিনি বারবার ভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতেন এবং ট্রাই করতেন, কিন্তু তার স্বপ্ন ওটাই ছিল এবং সেই স্বপ্ন এবং আবেগ তাকে তাড়িয়ে যাচ্ছিল এবং তাই সে এই জিনিসটি করে উঠতে পেরেছে। আমরা বিভিন্ন ধরনের এরকম উদাহরণ আরও পেয়ে যেতে পারি ইউটিউবের মাধ্যমে বা গুগলে সার্চ করে। তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় রিজন হওয়া দরকার যে আমরা কেন করতে চাই। ফার্স্ট লেনে যাওয়া খুব কঠিন হলেও আপনার কাছে এটি সহজ হয়ে যাবে যদি আপনার কাছে যথাযথ কারণ থাকে। আপনার কি মনে হয় সচিন টেন্ডুলকার বা MS ধোনির কাছে সেই রাস্তাটি ছেড়ে দেওয়ার কোনো রিজন থাকেনি বা খুব সহজে তারা এই জিনিসটি অ্যাচিভ করে নিয়েছে? একদমই নয়। আপনাদের মধ্যে অনেকেই জানেন MS ধোনি ক্রিকেট থেকে অনেক দূরে সরে গেছিলেন এবং একটি গভর্নমেন্ট চাকরি করতেন, তিনি রেলওয়েতে কাজ করতেন। তাই এখান থেকে তিনি চাইলেই না যেতে পারতেন এবং সেই জব পেয়েছিলেন এবং সেই জব নিয়ে তিনি সেটেল হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি এরকম করেননি। অর্থাৎ ফার্স্ট লেনে যাওয়ার জন্য রাস্তাগুলো বরাবরই কঠিন হয়ে থাকে, কিন্তু সেই রাস্তাকে যদি আপনি সহজে গ্রহণ করেছেন তাহলে এটি আপনাকে শিখরে পৌঁছে দেবে এবং আপনি যা চান তা আপনাকে পেতে সাহায্য করবে। ক্রিয়েট মানি ট্রি। আমরা শুধু শিখেছি যে
দ্রুত ধনী হওয়ার জন্য আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং একটি ব্যবসা শুরু করা এবং একজন উদ্যোক্তা হওয়া উচিত। কিন্তু লেখক বলেছেন আমাদের তৈরি করা উচিত একটি ফল ধারণকারী অর্থ গাছ বা একটি টাকার গাছ তৈরি করা দরকার। একটি মানি ট্রি হলো এমন একটি ব্যবসা যেখানে সারা বছর ধরে প্রতি ঘন্টার উচ্চ উপার্জন আনতে আপনাকে অর্থের জন্য আপনার সময় ট্রেড করার প্রয়োজন হবে না। 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন এবং সপ্তাহের শেষে এবং ছুটির দিনগুলো আপনি সমানুপাতিকভাবে কঠোর পরিশ্রম না করেও টাকা আপনার কাছে চলে আসবে। আপনি আরও স্মার্টভাবে কাজ করতে পারবেন এবং এটি কিন্তু কঠিন নয়। আপনি একটি ব্যবসার মালিক হতে পারেন, কিন্তু কোনো ব্যবসা নয়। এখনকার দিনে প্যাসিভ ইনকাম করা খুবই সহজ হয়ে গেছে, শুধু আপনাকে এই গেমটিকে বুঝতে হবে। এখন আপনি আগের মতো অনেক পরিশ্রম না করেও কিন্তু টাকা অর্জন করতে পারবেন অনেক পরিমাণে। অনেকেই আছেন যারা সারা দিনের 1 থেকে 2 ঘন্টা ব্যবহার করে অন্য কারোর সারা মাসের স্যালারির টাকা ইনকাম করে নেয়। আপনি এই জিনিসগুলো করতে পারেন। প্রায়শই আমরা আমাদের চাকরি ছেড়ে দিই এবং ব্যবসা শুরু করে ইঁদুরকে পিছনে ফেলে দেওয়ার সুযোগ খুঁজি, কিন্তু আমরা ভুল রাস্তাটি বেছে নিই। লেখক নির্দেশ করেছেন যে আপনি যা ভালোবাসেন তা করা কিন্তু যথেষ্ট নয়। অনেক ব্যবসায়ী ব্যবসার মালিকের পণ্য বা পরিষেবার প্রতি ভালোবাসার দ্বারা উদ্দীপিত হয় ঠিকই, কিন্তু ব্যবসায় নিজের কিছু চেক তৈরি হয় না। এবং আপনি এটি পছন্দ করেন, সেটি করার পর যদি সেখান থেকে আপনি টাকা উপার্জন করতে না পারেন, তাহলে কিন্তু এটি কোনো মূল্যই নেই। অর্থাৎ আপনাকে কিন্তু প্রথমেই আপনার চাকরি ছেড়ে দেওয়া একদমই উচিত নয়। লেখক এখানে একটা টিপ বলেছেন যে সবচেয়ে সহজ প্যাসিভ ইনকাম হলো টাকা নিজেই সঞ্চয়কারী হওয়ার পরিবর্তে ঋণদাতা, মালিক এবং প্রযোজক হন। এবং ঠিক যেমন মধ্যবিত্ত স্লোলেনরা ধনী হওয়ার জন্য চক্রবৃদ্ধি সুদ ব্যবহার করে, ধনী ফার্স্ট লেনাররা আয় এবং প্যাসিভ ইনকামের স্রোত তৈরি করে। আপনাকে চেষ্টা করতে হবে প্যাসিভ ইনকাম কীভাবে করা যায় তার রাস্তা খোঁজার। যদি আপনি অ্যাক্টিভ ইনকামের মধ্যেই পড়ে থাকেন, অর্থাৎ আপনি যতক্ষণ সময় দেবেন তার থেকে সেরকম ইনকাম আসবে, তাহলে কিন্তু আপনি ওই মিডিল ক্লাস ট্র্যাপে বা মিডিওকার লেনের মধ্যেই পড়ে থাকবেন বা স্লো লেনে পড়ে থাকবেন। কিন্তু যখন আপনি প্যাসিভ ইনকাম করার রাস্তা খুঁজে পাবেন, আপনি মনে রাখবেন আপনি আস্তে আস্তে ফার্স্ট লেনের দিকে যাচ্ছেন। এখানে লেখক এই উদাহরণটি পাবলিক ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদদের সাথে যুক্ত করেছেন, যেখানে ধনীরা তাদের বিদ্যমান সম্পদকে লিভারেজ ব্যবসায়িক সম্পদের সাথে বৃদ্ধি করে। এর অর্থ হলো তাদের সম্পদ ব্যবসায়িক স্বার্থ থেকে আসা, তাদের আয়ের সিকিউরিটি বন্ড, কোষাগার এবং অন্যান্য উচ্চতর লিকুইড মানি আবদ্ধ থাকে। আপনার নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে আপনি কিভাবে একটি ব্যবসায় বা একটি ব্যবসা আপনার সময় স্বাধীনভাবে পরিচালনা করতে পারে। এটি চাকরির মতো একদমই নয়। আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যবসাতে যদি আপনি সর্বক্ষণ সময় দিচ্ছেন এবং আপনিই থাকছেন এবং আপনি সব কাজ করছেন এবং আপনাকে ছাড়া কোনো কাজ হচ্ছে না, তাহলে জেনে রাখবেন আপনি কিন্তু একটি চাকরি করছেন এবং নিজের চাকরি করছেন। এটা কিন্তু বিজনেস নয়। বিজনেস তখন হবে যখন আপনি প্যাসিভ ইনকাম করা শুরু করবেন, যে সময় আপনি নিজের স্বাধীনতা মতো ঘুরতে পারবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমও থাকবে আপনার কাছে, টাইম ফ্রিডম থাকবে, অর্থাৎ টাইমের কোনো বাউন্ডারি থাকবে না এবং আপনি সপ্তাহের শেষের দিনের জন্য অপেক্ষা করবেন না কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা আপনার সুন্দর সময় কাটানোর জন্য। যদি আপনি এখনও তাই করছেন এবং এটা মনে করছেন আপনি বিজনেস চালাচ্ছেন, তাহলে কিন্তু আপনি খুবই ভুল। আপনি এখনও পর্যন্ত কিন্তু এখন চাকরের মতো বা একটি চাকরির মতো কাজ করে চলেছেন বা একটি চাকরি করে চলেছেন। এটি হতে পারে যেটার মধ্যে আপনি টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু এখনও আপনি চাকরি করছেন। যে মুহূর্তে আপনার টাকা ইনভেস্ট করার পর আপনি বিভিন্ন লোক নিয়োগ করেছেন এবং সেখান থেকে অনায়াসে টাকা আসছে এবং আপনি শুধুমাত্র নিজের পছন্দ সময় ব্যবহার করে সেখানে সব জিনিসগুলো দেখতে পারেন এবং আপনি সব জিনিসগুলো বুঝে যেতে পারেন এবং আপনি বাকি সময়
স্বাধীনভাবে কাটাতে পারেন এবং আপনি না দেখলেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক সময়ে টাকা চলে আসতে থাকে, তাহলে আপনি প্যাসিভ ইনকাম করছেন এবং আপনি এই মুহূর্তে ফার্স্ট লেনে পৌঁছে গেছেন। অর্থাৎ ফার্স্ট লেনে পৌঁছানোর একটি ক্রাইটেরিয়া হলো, সেটি হলো প্যাসিভ ইনকাম জেনারেট করা। এবার আপনার ওয়েলথের জন্য বা সম্পত্তির জন্য 5টি আদেশ আপনাকে মেনে চলতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে এবং আপনি যদি এইগুলো ফলো করেছেন তাহলেই কিন্তু ওই ফার্স্ট লেনে আপনি থাকতে পারবেন কিংবা যেতে পারবেন। এবার লেখক এখানে একটি কথাও বলেছেন যে আপনি হয়তো প্যাসিভ ইনকাম করে ফার্স্ট লেনে পৌঁছে গেলেন বা বিভিন্ন কোনোভাবেই বা অন্য কোনোভাবে হলেও আপনি যদি ফার্স্ট লেনে পৌঁছেও গেছেন, ফার্স্ট লেনে পৌঁছানো কিন্তু ততটাও কঠিন নয়। কিন্তু ফার্স্ট লেনে পৌঁছানোর পর সেই ফার্স্ট লেনের মধ্যে আপনার টিকে থাকা সেটি সবচেয়ে মূল্যবান এবং সেটি করার জন্য আপনাকে এই 5টি আদেশ জানতেই হবে এবং মেনে চলতে হবে। প্রথম একটি হলো দ্য কনভেন্ট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের আদেশ। আপনাকে আপনার আর্থিক পরিকল্পনা এবং সিদ্ধান্তগুলি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি যদি চালকের আসন গ্রহণ করেন এবং আপনি যা পছন্দ করেন তার মালিক হন, তাহলে আপনার সাফল্য উদযাপন করেন এবং আপনার ভুলগুলি থেকে শেখেন বা বুঝতে পারেন, তাহলে আপনি যা করতে চান তা হলো আপনার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং আর্থিক পরিকল্পনার উপর কোনো শক্তি, কোনো নিয়ন্ত্রণ এবং কোনো বক্তব্য ছাড়াই একজন মালিক হওয়া। আপনাকে দেখতে হবে সব জিনিসগুলো যেন আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এটি যেন না হয় যে আপনার দৃষ্টিগোচর হচ্ছে না কোনো জিনিস এবং আপনি সেটি জানেনই না যে আপনার কি চলছে। আপনার প্যাসিভ ইনকাম করার শুরু হলে আপনাকে আগে দেখতে হবে যে সব জিনিসগুলো নিয়ন্ত্রণাধীনের মধ্যে হচ্ছে কি নয়, কারণ আপনার পরিকল্পনা কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। আপনার পুরো সাম্রাজ্য নষ্ট হয়ে যেতে পারে যদি সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে না থাকে। যদি কর্মচারীরা ঠিকঠাক আসা যাওয়া না করে এবং টাইম ফলো না করে এবং ক্রমাগত ছুটি নেয়, তাহলে কিন্তু এটি আপনার নিয়ন্ত্রণাধীনের বাইরে চলে গেছে। এবং যেদিন আপনার বেশি কোয়ান্টিটি তৈরি করার কথা, প্রোডাক্ট বেশি তৈরি করার কথা, সেদিন যদি আপনার কম তৈরি হচ্ছে বা প্রোডাকশন কম হচ্ছে, তাহলেও বুঝতে হবে সব জিনিস আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেই। তাহলে আপনাকে লেখক এটিই বলেছেন, আপনাকে কিন্তু প্রতিটি জিনিসকে নিজের নিয়ন্ত্রণে দেখতে হবে বা রাখতে হবে। দ্বিতীয় হলো দ্য কমান্ডমেন্ট অফ এন্ট্রি। আপনাকে বুঝতে হবে কোন ব্যবসাটি কখন খোলা দরকার। যে ব্যবসাতে কম প্রতিযোগিতা আছে এবং ব্যতিক্রমী দ্বারা প্রয়োজনে জড়িত থাকে এবং নিম্ন এন্ট্রি লেভেলের বা কম পয়সা ইনভেস্ট করেও এটি তৈরি করা যায় এবং উচ্চত ট্রাফিক আছে, অর্থাৎ বেশি মানুষ এটি এখন চাইছেন, যেখানে সেই জিনিসটি বেশি চাহিদা, সেরকম জায়গাও আপনাকে চুজ করতে হবে। অর্থাৎ আপনি যে কোনো জায়গাতে কোনো একটি দোকান খুলে বসলেন সেটি কিন্তু ঠিক নয়, বা কোনো একটি ব্যবসা শুরু করে দিলেন সেটিও ঠিক নয়। আপনাকে আগে এইসব জিনিসগুলোর উপর নজর দিতে হবে যে আপনি এন্ট্রি তো করবেন, কিন্তু কোন সময়ে করতে হবে, সেটার সময় কী হবে, সেটার লোকেশন কী হবে, কী ধরনের জিনিস আপনি সেখানে রাখবেন এবং কিভাবে সেটি শোকেস করবেন, সেই সব জিনিসও আপনাকে জানতে হবে। তৃতীয় হলো দ্য কমিটমেন্ট অফ নিড, প্রয়োজনের আদেশ। লেখক এখানে বলেছেন যে আপনাকে বুঝতে হবে কোন জিনিসগুলোর আপনার প্রয়োজন বেশি আছে এবং কোনগুলো প্রয়োজন নেই। অত্যাধিক পরিমাণে কোয়ান্টিটিতে বাই করবেন না, বা যে জিনিসটি হতে পারে আপনার বেশি দরকার নেই সেটা আপনি আগের থেকে এত বেশি পরিমাণে কিনে রাখবেন না, তাহলে অন্য কোনো দিকে আপনি খরচা বা আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার অর্থ উপার্জনে সর্বোচ্চ সম্ভাবনা হলো যখন আপনি নিজেই অর্থের কথা ভাববেন না, কিন্তু মানুষের চাহিদা পূরণের দিকে মনোনিবেশ করবেন। আপনি তাদের আরও ভালো বোধ করাতে পারেন, তাদের একটি সমস্যা সমাধানও করে দিতে পারেন। আপনাকে বুঝতে হবে কোনটির প্রয়োজন আছে। আপনি যদি আপনার ওয়ার্কার্সদের ঠিকমতো খেয়াল রাখেন, তাদেরকে যদি শিক্ষিত করতে পারেন, নিরাপত্তা দিতে পারেন, তাহলে আরও ভালোভাবে কাজ করবে। আপনাকে চেষ্টা করতে হবে সবসময় আপনার ওয়ার্কারদের সাথে ভালোভাবে ব্যবহার করা,
তাদেরকে তাড়িয়ে দেওয়া, ফায়ার করা, এইসব জিনিসগুলোর কিন্তু খুব বেশি দরকার পড়ে না। আপনি যদি ঠিক মতো তাদের সাথে বন্ডিং তৈরি করে রেখেছেন, তাহলে তারাই কিন্তু আপনার সম্পদের মতো। তারাই কিন্তু আপনার কোম্পানিকে বিল্ড আপ করবে, আরও আগের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রয়োজনে তাদেরকে কিছু গিফট করুন। আপনি অনেক টাকা অনেক অ্যাডভার্টাইজমেন্টে বা অনেক এদিক সেদিকভাবে নিয়োগ করে উড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনাকে দেখতে হবে কোনখানে আপনার সেই জিনিসটি দেওয়ার প্রয়োজন আছে। 4 নাম্বার হলো দ্য কমান্ডমেন্ট অফ টাইম, সময়ের আদেশ। আপনি আসলে আপনার ব্যবসার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করতে পারেন। আপনাকে আপনার সময় থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আপনার ব্যবসা সেট আপ করা উচিত যতক্ষণ না এটি আপনার সময় একচেটিয়াভাবে কাজ করে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি আসলে কাজ করছেন বা ঘুমোচ্ছেন বা ভ্রমণ করছেন, আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনার সময় কিন্তু খুব বেশি ক্রুশিয়াল, এবং যদি আপনি অতিমাত্রায় কাজ প্রথমের দিকে না করেন, তাহলে পরবর্তীকালে আপনাকে কাজ করতে হবে। কিন্তু যদি আপনাকে সব সময়তেই আপনার সময়কে ওখানে ব্যয় করতে হয়, তাহলে কিন্তু এটি আপনার জন্য যুক্তিগত নয়, এবং এটির দ্বারা আপনি কিন্তু ফার্স্ট লেনে পৌঁছতে পারবেন না। তাই আপনার মনে রাখা দরকার যে আপনাকে লিমিটেড সময় দিতে হবে এই কাজগুলি করার জন্য। 5ম হলো দ্য কমান্ডমেন্ট অফ স্কেল। স্কেল আপনাকে বুঝতে হবে। আপনি একটি বিউটি সেলুন চালাচ্ছেন, কিন্তু এটি হতে পারে যে কোনো একটি রুরাল এরিয়াতে, যেখানে খুব বেশি জিনিসের দরকার নেই বা মানুষ বেশি এইসব জিনিস করান না। সেখানে যদি আপনি 20-30 লাখ টাকা ইনভেস্ট করে রাখেন, তাহলে কিন্তু এটি অসুবিধা তৈরি হবে। কিন্তু প্রথমে যদি আপনি ছোটোখাটোভাবে বা 5 থেকে 10 লাখ টাকা খরচা করে কোনো জিনিস আপনি সেখানে লাগান, এবং আপনি আপনার বিউটি সেলুনটি চালু করেন, এবং তারপর যখন যেমন রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী ব্যবসাটিকে স্কেল করতে পারেন, এটিই হলো অ্যাকচুয়াল স্কেলের নির্দেশ। যখন আপনি যে কোনো ব্যবসা আপনি দিচ্ছেন বা শুরু করছেন, সেখানে চেষ্টা করুন প্রথমেই সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট না করার। কিছু লিমিটেড প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করুন, এবং যখন আপনার মনে হবে যে আপনার আরও বেশি জিনিসের রিকোয়ারমেন্ট আছে, তখন এর ওপর আরও জিনিস দিয়ে বা আরও ইনভেস্টমেন্ট অ্যাড করে স্কেল আপ করুন। এখন বর্তমানে এই স্কেল আপ করেই মানুষ আগের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ব্যবসাকে এস্টাবলিশ করছে। কারণ আপনি যদি প্রথমেই 40 লাখ টাকা কোনো একটি ব্যবসাতে দিয়ে দেন এবং সেটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তার পরিবর্তে কোনো একটি জায়গায় 10 লাখ টাকা ব্যবহার করে, এবং আপনি যদি বুঝতে পারেন সেখানে আপনার জিনিসের চাহিদা আছে, তাহলে আপনি মার্কেট স্কেল করতে পারেন। আপনি যদি দেখতে পান যে সেখান থেকে আরও বেশি মানুষ ইন্টারেস্ট হচ্ছে আপনার প্রোডাক্টটিকে বাই করার জন্য, এবং এর এরিয়া দিন দিন বেড়ে চলেছে, তাহলে সেখানে আপনি আপনার প্রোডাক্টের কোয়ান্টিটিও বাড়িয়ে তুলতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারছেন কিভাবে একটি প্রফিটেবল বিজনেস আপনি তৈরি করতে পারবেন, যার দ্বারা কিন্তু আপনি প্যাসিভ ইনকামও জেনারেট করতে পারেন, এবং তার ফলে আপনি ফার্স্ট লেনে পৌঁছে যাবেন, যেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা আজকের বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো ব্যাপারই নয়। তাহলে আপনি বুঝতে পারলেন কীভাবে আপনাকে কাজ করতে হবে বা কোনো একটি ব্যবসাকে এস্টাবলিশ করতে হবে। কনক্লিউশন। লেখক দ্য মিলিয়নিয়ার ফার্স্ট ল্যান্ড এর অর্থ এবং আর্থিক সাফল্যের বিষয়ে প্রচলিত জ্ঞানকে প্রশ্ন করে। এটি ফার্স্ট লেন ধারণাকে ব্যাখ্যা করে, কিভাবে এন্টারপ্রাইজ এবং বিনিয়োগ শুরু করতে পারবেন, এবং কীভাবে কোনো একটি আপনার ব্যবসাকে স্কেল করতে পারবেন এবং আর্থিক স্বাধীনতার দিকে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন, তা বর্ণনা করে। ডিমার্কো এই বইটির স্লো লেনের সীমাবদ্ধতাকে মুক্তি দিতে পারে আপনাকে, এবং আপনি নিজে এই বইটি ভালোভাবে অবজার্ভ করে মুক্তি পেতে পারেন স্লো লেনের জায়গা থেকে। একজনের আর্থিক ভাগ্যের উপর প্রাচুর্য এবং নিয়ন্ত্রণে জীবনকে গ্রহণ করার জন্য একটি ধাপে ধাপে প্রক্রিয়া এর মধ্যে দেওয়া হয়েছে, যা আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে এটি আপনাকে সেই স্লো লেন থেকে ফাস্ট লেনের দিকে ঠেলে নিয়ে যাবে। এই বইটি আপনাকে বুঝতে হলে আপনি ডিটেল আরও এই বইটিকে পড়তে পারেন, যেটি ফিজিক্যালি আপনাকে পড়তে হবে, এবং আপনাকে বুঝতে হবে এই বইয়ের প্রতিটি লাইনের মানে। লেখক এখানে প্রতিটি জায়গাতে এই কথাই বলেছেন আপনি কিভাবে
নিজেকে প্যাসিভ ইনকামের দিকে নিয়ে যাবেন এবং স্লো লেন থেকে ফার্স্ট লেনের দিকে নিয়ে যাবেন, কিন্তু আপনার বিজনেসকে স্কেল করে করে আপনাকে নিয়ে যেতে হবে। হঠাৎ করেই আপনি বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন না। লেখক এখানে বারবার বলেছেন এরকম ট্র্যাপ থেকে দূরে থাকুন। তাহলে মেহনত করুন এবং এগিয়ে যান। তাহলে বন্ধুরা, যদি অডিও বুকটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।